where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো ক্লাস 8, আবার চলে এসেছি আমরা মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পাঠশালাতে। আমি রমা দেবনাথ, খিরিপাড়া জুনিয়র হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা। তাহলে আমরা এর আগের দুটো ক্লাসে পড়েছি লেসন 2 ক্লাউডস। কার লেখা? ইন্তিজার হোসেন। তিনি কোথাকার লেখক ছিলেন? পাকিস্তানের, মানে বর্ন ইন পাকিস্তান। তিনি উর্দুতে বাদল বলে একটি গল্প লিখেছিলেন, যেই গল্পটিকে রখশন্দা জলিল ইংরেজিতে অনুবাদ করেন এবং তারই কিছু অংশ আমাদের বইতে ক্লাউডস এই নামে নেওয়া হয়েছে। তার সম্পর্কে আমরা আরও কিছু দু একটা কথা যেখানে বইয়ে লেখা আছে দেখে নিই। তিনি কি হি ওয়াজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান হু রাইট শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস। ছোট গল্প লেখেন, উপন্যাস লেখেন ইন উর্দু অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ, এবং ইংরেজি নিউজ পেপারেও তিনি লেখেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড ইন দ্য মিডল ইস্ট। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, ভারতে এবং পাকিস্তানে প্রচুর পুরস্কার পেয়েছেন। দি সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। যেটা আমরা বলেছি মূলত তিনি উর্দুতে লেখেন, তাই তার কিছু বই যেগুলো ইংরেজিতে অনুবাদিত হয়েছে সেগুলির মধ্যে দ্য সেভেন্থ ডোর এবং লিভস বেশ বিখ্যাত। আর বাদবাকিটা আমরা পড়ে নিয়েছি। বাদল, যেটা ক্লাউডস নামে রখশন্দা জলিল এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন এবং সেই গল্পটা আমরা পড়েছি। গল্পটা আমাদের পড়া শেষ, অ্যাক্টিভিটিও আমাদের মোটামুটি শেষ, বাকি রয়েছে শুধু অ্যাক্টিভিটি 7। তো অ্যাক্টিভিটি 7টা আমরা আজকে আলোচনা করে নিব। প্রথমেই রয়েছে কোয়েশ্চেন নাম্বার এ, হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে? বৃদ্ধ লোকটি কী বলেছিল অ্যাবাউট দি প্লেস, সেই জায়গা সম্পর্কে, ওয়্যার হি ওয়ান্স লিভড, যেখানে তিনি একদা বাস করতেন। তো প্রথমেই অ্যাক্টিভিটি 7 কোয়েশ্চেন নাম্বার এর আনসার দেখো, আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা প্রতিদিনের মতো বই, খাতা, পেন সব নিয়ে রেডি আছো। ঝটপট লিখে ফেলো, আমি বানান সহকারে সব বলে দিচ্ছি। দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, সেড দ্যাট, বলেছিল যে, হি ওয়ান্স, ONCE, ওয়ান্স মানে একদা, তিনি এক সময় বা একদা লিভড ইন এ প্লেস, LIVED, লিভড ইন এ প্লেস, PLACE, একটি জায়গায় বাস করতেন, where WHERE, ইট hadn't rained, hadn't মানে had not এ অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শর্ট ফর্ম, এখানে HADN অ্যাপোস্ট্রফি কমা T, hadn't rained, যেখানে বৃষ্টি হয়নি, for 10 years, 10 বছর বৃষ্টি হয়নি, RAINED, rained। তাহলে তিনি এমন একটি জায়গায় থাকতেন যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। কোয়েশ্চেন নাম্বার বি, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দি মাড হাট? মাটির কুটিরের কাছে পৌঁছে ছেলেটির কীরকম অনুভূতি হলো? যখন ফিরে আসছে মাটির কুটিরটির কাছে গিয়ে ছেলেটির কী অনুভূতি হলো? সে কিন্তু হালকা বাতাসে একটা বৃষ্টির ভেজা ভেজা সোদা সোদা গন্ধ পেল, এবং মাটির পায়ের তলায় যে মাটিটা তার মধ্যেও একটা ভেজা ভাব অনুভব করলো।
তাহলে সেটাই আমরা লিখে ফেলেছি when 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 the boy BOY এটা B reached REACHED পৌঁছেছিল the mud hut মাটির কুটিরটির কাছে পৌঁছেছিল যখন ছেলেটি he felt FELT সে অনুভব করেছিল a nip মানে চিল বা ঠান্ডা ভাব, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেরকম ঠান্ডা ভাব থাকে সেটা নিপ বা চিল ঠান্ডা ভাব ইন দি এয়ার বাতাসের মধ্যে, অ্যান্ড দি আর্থ এবং পৃথিবী বা মাটি ওয়াজ ড্যাম্প DAMP ড্যাম্প মানে ভেজা, আন্ডার ফুট পায়ের নিচে UNDERFOOT পায়ের নিচের মাটি ছিল ভেজা আর বাতাসে ঠান্ডা ভাব। সি নাম্বারে চলে যাচ্ছি। হোয়াট ডিড দ্য বয় ডু ছেলেটি কি করেছিল অ্যাজ হি স্টুড আন্ডার দি জামুন ট্রি তার বাড়ি পৌঁছে জামুন গাছের নিচে সে কি করেছিল গাছের নিচে দাঁড়িয়ে সে মুখটা ওপরের দিকে তুলে দিয়ে গাছের পাতা বেয়ে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলোকে তার মুখে এবং মাথায় পড়তে দিচ্ছিল এবং সেই বৃষ্টির ফোঁটাগুলোকে সে অনুভব করার চেষ্টা করছিল, কারণ যখন বৃষ্টিটা হয়েছিল তখন তো সে ছিল না, তাই এখন সে গাছের পাতা বেয়ে ঝরে পড়া বৃষ্টির ফোঁটাগুলোই নিজের মুখের ওপর সে অনুভব করার চেষ্টা করছে। দ্য বয় ছেলেটি স্টুড STOOD স্ট্যান্ডের পাস্ট টেন্স, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড দাঁড়িয়েছিল, আন্ডার UNDER আন্ডার দি জামুন ট্রি JAMUN এটা যে জামুন ট্রির নিচে দাঁড়িয়েছিল, অ্যান্ড লেট দ্য রোলিং মানে গড়িয়ে পড়া রেইন ড্রপস RAIN রেইন ড্রপস DROPS সে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলিকে রেইন ড্রপসগুলিকে ফল অন হিজ হেড ফল ফল মানে পড়তে দিচ্ছিল অন হিজ হেড মাথা অ্যান্ড ফেস এবং মুখের ওপরে। এবার ডি নাম্বারের প্রশ্ন, এখানে দেখো বলছে হোয়াই ডিড দ্য ক্লাউডস কেন মেঘেরা শেড রেইন বৃষ্টি ঝরিয়েছিল ইন দি অ্যাবসেন্স অফ দ্য বয় ছেলেটির অনুপস্থিতিতে। ছেলেটি অনেক রাস্তা অতিক্রম করে গিয়েছিল মেঘেদের খোঁজে, কিন্তু যখন সে বাইরে ছিল খুঁজতে গেছিল মেঘকে তখনই তার নিজের জায়গাতে নিজের বাড়িতে তার গ্রামে বৃষ্টি হয়ে গিয়েছিল। কেন হয়েছিল দেখো এখানে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে ইন্তেজার হোসেন বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে ছেলেটি তো অনেক অপেক্ষা করলো, অনেক খোঁজ করলো, এতটা খুঁজলে এতটা যদি কেউ ভালোবেসে কাউকে খুঁজে বেড়ায়, যেমন বলাই হয়েছিল যেন একটা শিশুকে হারিয়ে ফেলেছে তার পিতা সেভাবে সে মেঘকে খুঁজছে, তাহলে তো সে তাকে পাবেই, তাই না, খুঁজে পাবেই। তাই মেঘেরা তার অবর্তমানে এসেছে এবং তার জন্য বৃষ্টি ঝরিয়ে গিয়েছে। এবার সে তো বাড়িতে ছিল না, তাই জন্য সে বৃষ্টিটা দেখতে পেল না, যদি সে থাকতো তাহলে সে হয়তো দেখতেও পেত। দ্য বয় ওয়ান্ডার্ড WANDERED ছেলেটি ঘুরে বেড়াচ্ছিল, ফার ফার অনেক দূরে, ইন সার্চ অফ খুঁজে, দ্য ক্লাউডস বা ইন সার্চ অফ ক্লাউডস মেঘের খোঁজে, হিজ ইন্টেন্সিটি এই যে তার খুঁজে পাওয়ার যে তীব্রতা INTENSITY টু ফাইন্ড ক্লাউডস FIND ফাইন্ড খুঁজে পাওয়া, তার এই খুঁজে পাওয়ার তীব্রতা মেঘেদেরকে খুঁজে পাওয়ার এই যে তীব্রতা কম্পেলড COMPELLED কম্পেলড বাধ্য করেছিল, ফোর্স করেছিল দেম মেঘেদেরকে টু কাম আসতে, অ্যান্ড শেড SHED শেড দেয়ার রেইন তাদের বৃষ্টি ছড়াতে বাধ্য করেছিল। মানে এতটাই তার উইল পাওয়ার, এতটাই সে খুঁজেছিল যে মেঘেরাও বাধ্য হয়েছিল এসে বৃষ্টি ঝরিয়ে যেতে। বাট কিন্তু ইট অল হ্যাপেন্ড HAPPENED পুরোটাই ঘটেছিল ইন হিজ অ্যাবসেন্স ABSENC তার অনুপস্থিতিতে ঘটেছিল, বিকজ BECAUSE বিকজ কারণ, ইন দি মিন টাইম MEANTIME ইন দি মিন টাইম মানে ইতোমধ্যে বা এই সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে, হি ওয়াজ অ্যাওয়ে
ফ্রম হোম, বাড়ি থেকে সে দূরে ছিল, সেই সময়ের মধ্যে দ্য ক্লাউডস, মেঘেরা, কনডেন্সড, CONDENSED, কনডেন্সড মানে ঘনীভূত হয়েছিল, অ্যান্ড শেড রেইন ন্যাচারালি, এবং শেড SHED শেড ঝরিয়েছিল বৃষ্টি ন্যাচারালি প্রাকৃতিকভাবে। আমরা সবাই জানি মেঘ আকাশের জলীয় বাষ্প ধীরে ধীরে সূর্যের প্রচণ্ড আলোতে বিভিন্ন জলাশয় বা নদী সমুদ্র সব জায়গা থেকে জলীয় বাষ্প উপরে উঠে যায়, সেখানে গিয়ে ঠান্ডা হয়, ঘনীভূত হয়, এবং একসময় যখন সেই মেঘগুলো সেই জলকণা, ঘনীভূত জলকণা আর ধরে রাখতে পারে না, তখন সেগুলো বৃষ্টি হয়ে আবার নিচে ঝরে পড়ে। তো ঠিক সেই একইভাবে ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে মেঘ বৃষ্টি ঝরিয়েছিল। তাহলে আমাদের শেষ হয়ে গেল এই টেক্সটটা। আমরা এবার অ্যাক্টিভিটি 8-এ যেহেতু টেন্স সম্পর্কে আলোচনা রয়েছে, তাই আমরা সরাসরি চলে যাব টেন্স নিয়ে আলোচনাতে। আচ্ছা, তাহলে আমরা দেখছি প্রতিটি লেসনেই আমাদের অ্যাক্টিভিটির মধ্যে গল্প বা কবিতা থেকে যে প্রশ্নগুলি রয়েছে তার পাশাপাশি কিছু গ্রামার রয়েছে। গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আমাদের গল্প কবিতা পড়ার পাশাপাশি একটু আলোচনা করে নিতে হবে। যেটা না জানলে আমরা ইংরেজি কেন বাংলা ভাষাও ঠিকঠাক আমরা বলে উঠতে পারবো না, সেটা হচ্ছে টেন্স, টেন্স অফ ভার্ব, TENS, টেন্স অফ ভার্ব বা ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি? ক্রিয়াপদ, অর্থাৎ কোনো কিছু কাজ করা, করা, খাওয়া, বলা, দাঁড়ানো, বসে থাকা, হাঁটা, চলা, ঘুমানো, এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ক্রিয়া বা কাজ। সেই কাজটা কখন ঘটছে? যেমন তোমরা এখন কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। তাহলে তোমরা বলবে আমরা এখন ক্লাস 8-এ পড়ি। তাহলে এখন পড়ছো, এই সময়ে পড়ছো, এটা একটা সময় হলো। আগের বছর তোমরা কোন ক্লাসে পড়তে? তোমরা ক্লাস 7-এ পড়তে। তাহলে তোমরা বলবে আমরা গত বছর ক্লাস 7-এ পড়তাম, পড়ি না কিন্তু পড়তাম। তাহলে এটা আরেকটা সময় হলো, যেটা সময়টা এখন আর নেই, চলে গেছে। আর আগামী বছর তোমরা কোন ক্লাসে পড়বে? তোমরা উঠে যাবে ক্লাস 9-এ। তাহলে আগামী বছর আমরা 9ম শ্রেণীতে পড়ব। এই সময়টা এখনো আসেনি, এটা পরে আসবে। তাহলে এই যে ক্রিয়ার বিভিন্ন সময়, তার ভিত্তিতে প্রাথমিকভাবে আমরা ক্রিয়াকে 3টি ভাগে ভাগ করছি। ক্রিয়ার কালকে বা টেন্সকে 3টি ভাগে ভাগ করছি। এই যে এখন আমরা ক্লাস 8-এ পড়ি, এটা হচ্ছে বর্তমান কাল। ইংরেজিতে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স। গত বছর আমরা ক্লাস 7-এ পড়তাম, অতীতকাল, কাজটা হয়ে গেছে, ঘটে গেছে, এখন আর আমরা পড়ি না ক্লাস 7-এ, সেটা হলো অতীতকাল। PAST, পাস্ট টেন্স। আগামী বছর আমরা ক্লাস 9-এ পড়ব, এটা এখনো হয়নি, এই সময়টা আসবে, ভবিষ্যতে আসবে। তো এটাই হলো ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স, FUTURE, ফিউচার টেন্স। তো আমরা দেখলাম যে মূলত ক্রিয়ার কাল 3 রকম: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এবার এর মধ্যেও ছোট ছোট কিছু ভাগ রয়েছে। যেমন দেখো, আমি এখন পড়াচ্ছি, আমি পড়তাম, আমি পড়ব, আমি পড়াতে থাকব। প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদা আলাদা সময়কে বোঝাচ্ছে। তো সেই হিসেবে আমরা প্রত্যেকটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করব। তাহলে আমাদের 3টি ভাগ তো রইলই, মূল 3টি ভাগ, সেগুলোর আবার প্রত্যেকটির 4টে করে ভাগ। তাহলে 3 4-এ 12টা, মোট 12টা টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তো সেই 4টি কি? সিম্পল বা ইনডেফিনিট, সাধারণ, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট, সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যৎ। এরপর 2 নম্বর আসছে কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস মানে যেটা চলছে, কন্টিনিউয়াস, চলছে। ঘটমান, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ঘটমান বর্তমান, ঘটমান অতীত, ঘটমান ভবিষ্যৎ। পারফেক্ট টেন্স আসছে 3 নম্বর, পুরা ঘটিত। যেমন আমি খেয়েছি, আমি খেয়ে ক্লাস নিতে এসেছি। তাহলে যে খাওয়ার কাজটা আমার হয়ে গেছে, কিন্তু এখনই তো আমি আরেকবার খেতে পারবো না, মাত্র খেয়ে উঠেই ক্লাস নিতে এসেছি, এইটাকে বলছে পুরা ঘটিত বা পারফেক্ট টেন্স।
পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, ফিউচার পারফেক্ট হবে। পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, পুরাঘটিত ভবিষ্যৎ। আরেকটি রয়েছে এই দুটো মিলিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান, মানে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে চলতে তারপর গিয়ে শেষ হয়েছে। যে দীর্ঘ সময় ধরে যে চলেছে তার জন্য কন্টিনিউয়াস, আর কাজটি দীর্ঘ সময় ধরে চলার পর শেষ হচ্ছে সেই জন্য সেটা হলো পারফেক্ট। এটা বর্তমানেও হয়, যেমন আমি তোমাদের 40 মিনিট ধরে ক্লাস নিলাম, এই মাত্র নিয়ে শেষ করলাম, কিন্তু 40 মিনিট ধরে ক্লাস নিয়ে তারপরে শেষ করলাম। এই যে 40 মিনিট ধরে ক্লাসটা চললো তার জন্য এটা কন্টিনিউয়াস, আর তারপর শেষও করলাম, আমি এখনই শেষ করলাম ক্লাসটা, তার জন্য সেটা পারফেক্ট। ঠিক একইভাবে অতীতেও হবে, আবার ভবিষ্যতেও হবে। তাহলে আমরা চট করে চলে যাচ্ছি প্রথমটাই সিম্পল প্রেজেন্ট, তারপরে সিম্পল হয়ে গেলে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, সাধারণ বর্তমান। আচ্ছা, এটা কিরকম? এটা খুব সহজ, সব থেকে সহজ, মানে যে কোনো কাজ যেটা আমরা প্রতিদিন করি, আমাদের প্রতিদিনকার অভ্যেস, অথবা যে কোনো চিরন্তন সত্য। চিরন্তন সত্য কাকে বলে? যেমন সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য, এর কোনো অন্যথা হবে না। এটা কি কোনোদিন পাস্ট হবে? মানে সূর্য উঠতো এখন ওঠে না, এমন তো হবে না। তো যেই কাজগুলো প্রতিদিন হয়, প্রতিদিনকার অভ্যেস বা চিরন্তন সত্য, যেটার কোনো বদল হয় না, সেগুলোই হলো সিম্পল প্রেজেন্টের মধ্যে বা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে সময়, ক্রিয়াকালটাকে বোঝাচ্ছে। এবার এই ধরনের বাক্য ইংরেজিতে আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা বাক্যের গঠনটা আমরা চট করে একটু আলোচনা করে নিই। দেখো, বাক্য মানেই হলো বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। একটা জিনিস বাক্যে না থাকলেই নয়, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য ইংরেজিতে তৈরি হয় না। দেখো, একটা ভার্ব নিয়েও একটা সেন্টেন্স হতে পারে, যেমন কাম, এসো, মানে কি? ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। গো মানে ইউ গো, তুমি চলে যাও। তো একটা শব্দ কাম, বা শুধু একটা শব্দ গো, বা একটা শব্দ সিট, বা একটা শব্দ স্ট্যান্ড, এই দিয়ে কিন্তু আমরা একটা গোটা বাক্যের অর্থ প্রকাশ করতে পারছি। এবং সেই যে শব্দটা, সেই শব্দটা কি? সেটা হলো ভার্ব, ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি হবে না। তো এই ভার্বগুলো কিন্তু তোমাদেরকে, এটা তোমাদের নিজের কাজ, এটা তো কেউ পড়িয়ে দিতে পারবে না তোমাদেরকে, তোমাদের নিজেদের পড়তে হবে। তোমাদের বাড়িতে যে গ্রামার বই আছে, সেটা পিকে দে সরকার হোক, বা ইংলিশ হাইলাইটস হোক, বা নেসফিল্ডের গ্রামার বই হোক, যে গ্রামার বই আছে, যে কোনো গ্রামার বইতে তোমরা দেখবে একটা চ্যাপ্টার রয়েছে যার নাম টেন্স অফ ভার্ব, এবং তার পাশাপাশি রয়েছে ফর্মস অফ ভার্বস, ফর্মস, রূপ, ভার্বের বিভিন্ন রূপ। দেখবে সেখানে ছক করে ভার্বের 3টি করে রূপ দেওয়া রয়েছে, 3টি করে। কীরকম? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার না, এখানে থাকবে 3টি রূপ। প্রেজেন্ট প্রথমে, তারপর পাস্ট, তারপরে দেখবে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, এই 3টি রূপ। তো প্রথমটাকে আমরা বলবো ফার্স্ট ফর্ম বা মেইন ফর্ম বা ভার্বের মেইন রূপ, সেটাই হচ্ছে প্রেজেন্ট ফর্মটা, যেমন গো, যাওয়া। নেক্সটে দেখবে, নেক্সট কলামটাতে লেখা থাকবে পাস্ট, অর্থাৎ সেই গো বা যাওয়া ভার্বটার অতীতকাল কি হবে? ওয়েন্ট, WENT, গো থেকে হয়ে যাচ্ছে ওয়েন্ট, যাওয়া, গিয়েছিলাম। আর যে ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে পারফেক্ট ফর্ম, সেটা হবে গন, GON, গো, ওয়েন্ট, গন। এই যে 3টে করে রূপ প্রত্যেকটা ভার্বেরই তোমরা পাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা একই রকম হচ্ছে,
আবার কিছু কিছু ক্ষেত্রে 3টে ফর্ম একেবারেই আলাদা হচ্ছে। তো সেটা কিন্তু তোমাদেরকে বই বার করে খুঁজে খুঁজে পড়তে হবে। প্রচুর ভার্ব পাবে এরকম, প্লে, প্লেট, প্লেট, এখানে দুটো একই রকম হচ্ছে, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। গো, ওয়েন্ট, গান বললাম, প্লে, প্লেট, প্লেট বললাম, তারপরে ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, এরকম করে প্রত্যেকটা ভার্বে তোমরা 3টে করে রূপ পেয়ে যাবে। সেটা কিন্তু তোমাদেরকে পড়ে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা টেন্সও পড়তে পারবো না। তো ঠিক আছে, আজকে আমরা এভাবে পড়ি। প্রথমে তাহলে আমাদেরকে দিতে হবে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা। তারপরেই আমরা দেব ভার্বের ফার্স্ট ফর্মটা, প্রেজেন্ট ফর্ম। তারপরেই দেব অবজেক্ট, যদি অবজেক্ট থাকে তবে। তো মূলত হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা এটাকে আমরা সংক্ষেপে V1ও লিখতে পারি, সংক্ষেপে বোঝানোর জন্য। ভার্বের প্রেজেন্ট ফর্ম যা, সেটাই আমরা উদাহরণ হিসেবে দেখে নিতে পারি। যেমন তুমি ব্যস্ত আছো, তাহলে তুমি, ইউ হলো সাবজেক্ট, এখানে আর অবজেক্ট বিজি, এভাবে দিয়ে দিলাম। বা আমরা এটাও লিখতে পারি, আই ইট রাইস, ইউ আর বিজি, আই ইট রাইস, আমি খাই ভাত। তাহলে এগুলো হলো ভার্ব। এই ভার্বটা হচ্ছে, এই ভার্বটাকে আমরা বলবো মেইন ভার্ব। মেইন ভার্ব এর একটা নিজস্ব অর্থ রয়েছে, মেইন ভার্ব মানে এর একটা নিজস্ব অর্থ রয়েছে। ইট মানে কি? খাওয়া। কোনোভাবেই ইট মানে ঘুমানো হবে না, বা ইট মানে অন্য কিছু হয়ে যাবে না। কিন্তু আর যে কথাটা, এটা হলো বি ভার্ব, এটা হলো একটা বি ভার্ব, বা এটাকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। এটাকে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, বা এটাকে আরেকটা নাম রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব। তো এটার রূপ কিন্তু পরিবর্তন হয়, যেমন ইউ আর, তুমি হও, আই অ্যাম। তো যদি আমরা বি ভার্ব মানে হচ্ছে হওয়া, সেই হওয়াটাকে ধরে আই অ্যাম, আমি হই, ইউ আর, তুমি হও, সে হয়, তারা হয়, হি ইজ, দে আর। তো প্রত্যেকটা ক্ষেত্রে রূপটা পাল্টে যাচ্ছে একটু একটু করে, এবং এরা কন্টিনিউয়াস টেন্সে বা পারফেক্ট টেন্সেও ব্যবহার হয়, তখন অন্য ভার্বের, মেইন ভার্বের অর্থটাকে প্রকাশ করতে সাহায্য করে। এখন এখানে নিজস্ব অর্থ প্রকাশ পাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গাতে তারা নিজস্ব অর্থ প্রকাশ না করে অন্য ভার্বকে বা মেইন ভার্বকে তার অর্থ প্রকাশে সাহায্য করে। এই জন্যই এটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তো আমরা দেখে দিলাম প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে বাক্য আমরা কিভাবে তৈরি করব। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। যদি এটা আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করি, প্রশ্নবোধক বাক্যে মনে রাখবে ভার্বটা আগে চলে আসে। তো প্রশ্নবোধক বাক্য তৈরি করলে ইউ আর বিজিটা তখন কি হয়ে যাবে? ভার্বটা আগে চলে আসবে। তখন আগে হবে ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে অবজেক্ট। ভি ভার্ব, এস সাবজেক্ট, ও অবজেক্ট। তাহলে তখন কি দাঁড়াবে? ভার্ব আগে, তার মানে আর ইউ বিজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, তখন এরকম হয়ে যাবে। আচ্ছা, এই বাক্যটার ক্ষেত্রে কি হবে? আই ইট রাইস, আমি ভাত খাই। তখন প্রশ্নটা কি হবে? তুমি কি ভাত খাও? বা এখানে যদি বলি আমি ভাত খাই, সেভাবেও যদি প্রশ্নটা করি, উত্তরটা দেখো, তখন প্রশ্নটা আমাদের কিভাবে করতে হবে? ইটটা, ভার্বটা আগে দিয়ে দিলে হবে না, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। শুরুটা যখন প্রশ্নবোধক বাক্য করব, আমরা কোনো হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্নবোধক করব। তাই জন্য এখানে ইট মানে হচ্ছে একটা কাজ করা, আর করা ভার্বটা হেল্পিং ভার্বে কি? ডু। ডু হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যার মানে করা। তো ডু ভার্বটা তখন আনতে হবে। আর ঠিক একইভাবে প্রথমে ভার্ব,
তাই জন্য হবে ডু, তারপরে তুমি সাবজেক্ট ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, তখন হয়ে যাবে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। তো প্রথমে একটা হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আর যদি হেল্পিং ভার্বই থাকে তাহলে শুধুই প্রথমে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমাদের একটাই ভার্ব লাগছে, প্রথমে সাবজেক্ট লাগছে, তারপর একটা ভার্ব এবং তারপরে অবজেক্ট, এবং যে ভার্বটা লাগছে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্ম। এরপরে আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট আমরা বুঝে গেলাম, বাক্যের গঠন আমরা পড়ে ফেললাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে ভার্বটা আগে। প্রশ্নবোধক হলে সবসময় ভার্বটা আগে হবে, না হলে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। আচ্ছা, এবার চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান। আমি এখন তোমাদের পড়াচ্ছি, এটাই ঘটমান বর্তমান। তাহলে আমি প্রথমে সাবজেক্ট, আমি সংক্ষেপে সাব লিখলাম, তারপরে দিতে হবে একটি হেল্পিং ভার্ব। সেটা কি হতে পারে? অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আরও হতে পারে। এটা নির্ভর করবে পার্সনের উপর, কোন পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, তার উপরে। যদি ফার্স্ট পার্সন হই তাহলে এক বচন হলে আই অ্যাম, যদি বহু বচন হয়ে যায় তাহলে উই আর, যদি সেকেন্ড পার্সন হও তাহলে ইউ আর, সবসময়ই আর। আর যদি থার্ড পার্সন হয় তাহলে সিঙ্গুলার নাম্বার, যদি একজন হয় হি ইজ, শি ইজ, ইট ইজ, আর বহু বচন হলে দে আর। তো যেটা আমাদের সাবজেক্ট থাকবে, সাবজেক্টটার কি পার্সন আছে আমরা দেখে নেব, সেই হিসেবে আমরা হয় অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো। তারপরে আমাদের বসাতে হবে মেইন ভার্ব। তো এটা তো যাবে শুধু হেল্পিং ভার্ব, আসল যে ভার্বটা যেটার অর্থ প্রকাশ পায় সেই মেইন ভার্বটার সঙ্গে যোগ করতে হবে আইএনজি। মনে রাখবে কন্টিনিউয়াস মানেই হলো আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক, আইএনজি। তারপরে আমরা অবজেক্ট বসাবো। তাহলে প্রথম উদাহরণটা এভাবেই দিই, আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং, কি পড়াচ্ছি? ইংরেজি। তাহলে অবজেক্ট হয়ে গেল ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং ইংলিশ। তোমরা পড়ছো, ইউ আর রিডিং, ইউ আর রিডিং ইংলিশ, তোমরা ইংরেজি পড়ছো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে আমরা দেখছি প্রথমে সাবজেক্ট, তারপর একটি হেল্পিং ভার্ব অ্যাম, ইজ অথবা আর, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এবং শেষে হবে অবজেক্ট। এটাকেই যদি আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি তাহলে প্রথমে আমরা দেব হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট। যেমন তোমরা কি ইংরেজি পড়ছো, তাহলে হেল্পিং ভার্বটা হয়ে যাবে তখন আগে, ভার্ব, হেল্পিং ভার্ব, এইচভি, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ইউ, আর ইউ, তারপরে মেইন ভার্ব প্লাস আইএনজি, রিডিং, তারপরে হবে অবজেক্ট ইংলিশ। আর আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন
প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক দেব। আর ইউ রিডিং ইংলিশ, তোমরা কি ইংরেজি পড়ছো? প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে শেষে অবজেক্ট। এই নিয়মে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, যদি নাবাচক হয় তাহলে কি হবে? নাবাচক হলে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপরে নট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আই অ্যাম নট টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি না। ঠিক আছে? তো যদি নাবাচক হয় তাহলে নটটা বসবে এই জায়গাতে। আর প্রশ্নবোধকের ক্ষেত্রে আর ইউ নট রিডিং ইংলিশ, তোমরা কি ইংরেজি পড়ছো না? এক্ষেত্রেও প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপরে রিডিং ইংলিশ। তাহলে বুঝে গেলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই বাক্যের গঠনের নিয়মটা তোমরা লিখে নিও, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পড়ে নিলাম। এবারে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কীরকম হবে নিয়মটা? পারফেক্ট মানে একটি কাজ বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানকালে এই জাস্ট একটু আগে একটি কাজ শেষ হয়েছে এবং তার ফলটা এখনও বর্তমান রয়েছে। যেমন আমি ভাত খেয়েছি, আমি চুল বেঁধেছি, আমি কলকাতায় গিয়েছি, আমি মাছ ধরেছি। তো এই ধরনের যে কোনো কাজ যেটা আমি করেছি, করা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও সেটার ফল বর্তমান রয়েছে, বর্তমানকালেই রয়েছে, তার জন্য সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হ্যাজ কিংবা হ্যাভ। এটাও মনে রাখবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কী কী রকম হয়? একটা হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। 2 নম্বর হচ্ছে ডু ভার্ব, ডু। আর 3 নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এখানে আমরা হ্যাজ অথবা হ্যাভ দেব। তারপরে আমরা ওই যে বললাম কিছুক্ষণ আগে যে গ্রামার বইতে তোমরা ফর্মস অফ ভার্বস পাবে, ভার্বের বিভিন্ন রূপ, 3টে রূপ পাবে। প্রথম কলামে থাকবে প্রেজেন্ট ফর্ম বা মেইন ফর্ম, তারপরটাতে থাকবে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, তারপরে যে থার্ড ফর্মটা থাকবে যেটাকে বলি আমরা পারফেক্ট টেন্সের রূপ, সেই রূপটাই এবার বসাতে হবে এখানে। তাহলে ভার্বের থার্ড ফর্ম, FORM, ফর্ম, রূপ, এবং শেষে থাকবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আমরা প্রথমে দেব সাবজেক্ট। ধরে নাও আমি বলছি তুমি একটি ভুল করেছো, তাই তুমি ইউ এর সাথে কোনটা হবে? হ্যাভ হবে, কারণ ইউ হ্যাজ তো হয় না। হ্যাজ হবে কার সাথে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, এগুলোর সাথে। ইউ হ্যাভ মেড, মেড কথাটা মানে এখানে করেছো, ভুল করেছো। এ মিস্টেক, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। আচ্ছা, এমনিতে করা, তৈরি করা ইংরেজি মেক, MAKE, মেক, মেড, মেড। ফার্স্ট রূপটা হলো প্রেজেন্ট ফর্মের রূপটা হলো MAKE, মেক, করা, তৈরি করা। তারপরে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হবে MADE, মেড, আর থার্ড ফর্মেও হয়ে যাবে MADE, মেড। তাহলে ইউ হ্যাভ মেড এ মিস্টেক, তুমি একটি ভুল করেছো। হি দিয়ে একটা দেখি কেমন হয়। হি হ্যাজ হবে, হি হ্যাজ ইটেন
ইট, এট, ইটেন। ইট ফার্স্ট ফর্ম, পাস্টে হবে এট আর থার্ড ফর্মে হবে ইটেন। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এ ম্যাঙ্গো, একটি আম, সে একটি আম খেয়েছে। তাহলে বুঝলাম প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এক্ষেত্রেও যদি আমরা নাবাচক করি তাহলে নটটা আমরা এই জায়গাতে বসাবো। ইউ হ্যাভ নট মেড এ মিস্টেক, তুমি ভুল করনি। ইউ হ্যাভ নট মেড এ মিস্টেক। হি হ্যাজ নট ইটেন এ ম্যাঙ্গো, সে আম খায়নি। নট বসানো থাকলে আমরা এই হেল্পিং ভার্বের পরেই বসাবো। আর যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে আমাদের তো এখানে হেল্পিং ভার্ব আছেই, চিন্তার কিছুই নেই। এই যে হেল্পিং ভার্ব রয়েছে, হেল্পিং ভার্বটাকে সামনে আনবো। প্রথমে হবে হেল্পিং ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে হবে অবজেক্ট। তাহলে হ্যাজটা চলে যাচ্ছে সামনে, হ্যাজ, তারপরে সাবজেক্ট হি, হ্যাজ হি, মেইন ভার্বের থার্ড ফর্ম ইটেন, হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে, অবজেক্ট শেষে এ ম্যাঙ্গো, এবং শেষে কি দিতে হবে, কোয়েশ্চেন মার্ক। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে রুলসটা হবে এরকম, হ্যাজ হি ইটেন এ ম্যাঙ্গো, সে কি আম খেয়েছে, একটি আম খেয়েছে। তাহলে বুঝে নিলাম নিয়ম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। নট বসলে হ্যাভ বা হ্যাজের পরেই বসবে। আর যদি আমরা প্রশ্নবোধক বাক্য করি তাহলে হ্যাভ বা হ্যাজটা প্রথমে চলে যাবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে অবজেক্ট। প্রেজেন্ট টেন্সের তিনটে হয়ে গেল, 4 নম্বরটা হয়ে গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, একটু বদলে যাবে অবশ্যই। হবে তখন সাবজেক্টের পরে হ্যাজ বিন, এই যে বিন কথাটা আসবে, পারফেক্টের জন্য বিন কথাটা আসবে, বা হ্যাভ বিন। তারপরে ভার্বের সঙ্গে যোগ হবে আইএনজি। কন্টিনিউয়াসের জন্য আইএনজি হয়, তোমরা একটু আগেই পড়লে, কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করি মেইন ভার্বের সঙ্গে। তো সেই ভার্বের সঙ্গে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। আমরা ইংরেজি পড়ছি কতক্ষণ ধরে, ধরে নাও 30 মিনিট ধরে। তো সাবজেক্ট আমরা দিই উই, উই এর সঙ্গে হবে হ্যাভ বিন, হ্যাভ বিন। পড়ছি, পড়া ইংরেজি রিড, তার সঙ্গে যোগ হবে আইএনজি। কি পড়ছি, অবজেক্ট হলো ইংলিশ। ফর হাফ অ্যান আওয়ার, তো এই ক্ষেত্রে অবজেক্টের সঙ্গে টাইম ব্যাপারটাও তোমরা জুড়ে দিতে পারো। ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা। হাফ HALF, হাফ অ্যান আওয়ার HOUR, আওয়ার মানে ঘন্টা। উই হ্যাভ বিন রিডিং ইংলিশ, আমরা ইংরেজি পড়ছি ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে। তো এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্ষেত্রেও আমরা যদি না বাচক করতে চাই তাহলে আমরা নটটা বসাবো ঠিক এইখানে, মাঝখানে। আর যখনই আমরা হ্যাভ নট লিখি তখন আমরা কি করে দিই, হ্যাভ নট বা হ্যাজ নট লিখলে আমরা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিই, অর্থাৎ ও কথাটা, কথা বলছি, ও অ্যালফাবেটটা উঠে যায়, তার বদলে এই যে ওপরে একটা সিঙ্গেল কমা, ওপরে সিঙ্গেল কমাকে বলে অ্যাপোস্ট্রফি কমা। তাহলে তখন হ্যাজেন্ট বা হ্যাভেন্ট,
এই কথাটা হয়ে যাবে। তখন হয়ে যাবে she বা উই, she hasn't বা we haven't, তারপরে আমরা বসাবো been, তারপরে রিডিং ইংলিশ, বাকিটা যা যা রয়েছে। তাহলে হয়ে গেল তখন she hasn't been reading English বা we haven't been reading English for half an hour। এই নিয়মে তখন বাক্যটা তৈরি হবে। তাহলে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। সময়ের যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে সময়, যদি উল্লেখ না থাকে তাহলে শুধুই সময় ছাড়াই বাক্যটা হয়ে যাবে এই নিয়মে। আর যদি আমরা নট করি, নট বা নাবাচক বাক্য করি, নট ইউজ করতে গেলে আমাদেরকে কিন্তু হ্যাভ আর বিন বা হ্যাজ আর বিনের মাঝখানে নট কথাটা বসাতে হবে। যদি প্রশ্নবোধক বাক্য করি সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও আমরা এই হ্যাজ বা হ্যাভটাকে প্রথমে তুলে নিয়ে চলে আসব। হ্যাজ বা হ্যাভটাকে প্রথমে তুলে নিয়ে চলে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। কিরকম দেখো, have you subject, have you have you tried, have you tried সরি বিনটা তো বাদ চলে গেছে, এটার পরে আগে বিন আসবে। have you been trying it, have you been trying it, তুমি কি এটা চেষ্টা করছো? have you been trying it, তুমি কি এটা চেষ্টা করছো? এটা যদি প্রশ্নবোধক বাক্য না হতো তাহলে কিরকম হতো, you have been trying it, তুমি এটি চেষ্টা করছো। have you been trying it, তুমি কি এটা চেষ্টা করছো? তাহলে এই নিয়মে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমাদের আসছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের রূপগুলো আমরা শিখে নিলাম, এরপর আমরা চলে আসব ফিউচার টেন্স। প্রথমেই থাকবে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। প্রথমে আমরা সিম্পল ফিউচার এর নিয়মটা শিখব, যেটাকে আমরা বলতে পারি ফিউচার ইনডেফিনিট। নিয়ম অনেকটা সিম্পল প্রেজেন্টের মতোই, যেভাবে প্রথমে সাবজেক্ট হয়, কিন্তু একটা জিনিস এক্সট্রা বসবে, সেটা হলো শ্যাল বা উইল। আমি প্রথমেই ফিউচারে চলে গেলাম, পাসটা করছি না, কারণ আমার বোঝাতে সুবিধে হবে। প্রত্যেকটা প্রেজেন্ট টেন্সের যে নিয়মগুলো, তার সামনে শুধু শ্যাল বা উইলটা জুড়ে দিলেই আমাদের ফিউচারটা হয়ে যাবে। ওই জন্য আমরা আগে ফিউচারটা করে নিচ্ছি, সাবজেক্ট প্লাস। আর তাছাড়া তোমাদের এখানে যে ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদের লেসনটাতেও অ্যাক্টিভিটিতেও রয়েছে, এই জন্য আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আগে করিয়ে দিচ্ছি। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে ভার্ব ওয়ান বা ভার্বের মেইন ফর্ম, তারপরে হয়ে যাবে অবজেক্ট। ভার্ব ওয়ান মানে ভার্বের মেইন ফর্ম, যেটা আমরা প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্টে ব্যবহার করে থাকি, যেমন কাম, গো, সিট, প্লে। তো প্রথমে সাবজেক্ট আমরা দিচ্ছি রিনা,
রিনা উইল, এবং শ্যাল আর উইল ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ফার্স্ট পার্সনের শ্যাল আর সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার হয়, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু যদি জোর দিয়ে কোনো কিছু বোঝানো হয়, অর্থাৎ কেউ প্রচণ্ড ভাবে ইন্টেন্সিটির সাথে বলছে যে আমি এটা করবই বা সে এটা করবেই, সেক্ষেত্রে আমরা উল্টোটা করে থাকি, অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে তখন উইল বসাই আর সেকেন্ড আর থার্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্টের পরে হয়ে যাচ্ছে শ্যাল। তো এখানে আমরা নর্মাল যেটা রুলস সেই হিসেবেই করছি, ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল আর থার্ড পার্সন, রিনা যেহেতু থার্ড পার্সন তার সঙ্গে আমরা উইল কথাটা লিখলাম। রিনা উইল, ভার্বের মেইন ফর্ম রিনা উইল প্লে ব্যাডমিন্টন, রিনা খেলবে ব্যাডমিন্টন, রিনা উইল প্লে ব্যাডমিন্টন। আর এটা যদি আমরা প্রশ্নবোধক বাক্য করি তাহলে আমরা প্রথমে এই হেল্পিং ভার্বটাকে নিয়ে চলে যাব, শ্যাল বা উইলটাকে। উইল রিনা প্লে ব্যাডমিন্টন, রিনা কি ব্যাডমিন্টন খেলবে? উইল রিনা প্লে ব্যাডমিন্টন। তাহলে সহজ নিয়ম, ফিউচার ইনডেফিনিটের নিয়মটা খুব সহজ। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিটে একটা কথা বলা হয়নি, সেটা বলে শেষ করছি আজকের ক্লাসটা। সেটা হলো আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একদম সিম্পল নিয়ম সিম্পল প্রেজেন্টে। কিন্তু এই পার্সনের ব্যাপারে একটা কথা রয়েছে, যদি আরেকবার দেখে নিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই পার্সনের ব্যাপারে একটা কথা রয়েছে। যদি আই থাকে, আই প্লে ক্রিকেট, আমি খেলি ক্রিকেট, এটাই তো প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা করলাম। যদি আই এর বদলে থাকে হি বা শি, মানে যদি থার্ড পার্সন থাকে এবং সেই থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন হয়, তাহলে কিন্তু মেইন ভার্বের সঙ্গে একটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে এস বা ইএস। কোনো কোনো ভার্বের সঙ্গে এস যোগ হয়, যেমন প্লের সঙ্গে যোগ হবে এস, কিছু কিছু ভার্বের সঙ্গে আবার ইএস যোগ হয়। হি প্লেস ক্রিকেট, দুটোই হলো প্রেজেন্ট ইনডেফিনিট, দুটোই প্রেজেন্ট ইনডেফিনিট। ফিউচারটা হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রেজেন্ট ইনডেফিনিট এক জিনিস একটু স্কিপ করে গেছিলাম, সেটাই বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট, এক্ষেত্রে এস যোগ হবে। তো এই রুলটা শুধু মনে রাখবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাই নিয়ম সিম্পল প্রেজেন্টে, কিন্তু যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন না হয়ে থার্ড পার্সন হয়, ফার্স্ট বা সেকেন্ড পার্সন না হয়ে থার্ড পার্সন যদি হয় এবং সেই থার্ড পার্সন যদি দে তারা না হয়, সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি বা শি বা ইট, এটা যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যোগ করব। ঠিক আছে? তাহলে এটাই হলো নিয়ম। আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম আর ফিউচার টেন্সের প্রথমটি সিম্পল ফিউচার এতদূর আজকে করে শেষ করতে পারলাম। তোমরা এটা প্র্যাকটিস করবে বাড়িতে, এবং বিভিন্ন বইয়ের শেষে যে প্র্যাকটিস সেট আছে সেটা ধরে ধরে তোমরা ট্রান্সলেশন করতে পারো, অথবা অন্যান্য যেগুলো এক্সারসাইজ রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারো বাড়িতে। তাহলে আজ এতটাই থাকলো, পরের দিন আমরা বাকি রূপগুলো নিয়ে আলোচনা করব।